দর্শক, মেহেরপুরের মুজিবনগরের আম্রকানন থেকে সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আপনারা জানেন যে সময় সংবাদ আজ 5 বছর পূর্ণ করলো এবং সময় সংবাদ যখন আমরা সম্প্রচারে আসি তখন আমরা ভেবে নিয়েছিলাম যে বাংলাদেশ সরকারের যে অস্থায়ী সরকার যেখানে শপথ নিয়েছিল যে দিনটিতে 17 এপ্রিল, সেই দিনটিকে আমরা বেছে নিয়েছিলাম এবং সেভাবেই আমরা আমাদের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করি। আজ 5 বছর পূর্ণ করতে যে আমরা মুজিবনগরের সেই দিনটিতে 17 এপ্রিলে আমরা চলে এসেছি মুজিবনগর আম্রকাননে। আজ সময় সংলাপে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, আছেন আমার সঙ্গে মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আমিন ধূমকেতু। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের সময় সংলাপে। আমি প্রথমে দোদুল ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে মুজিবনগরে আমরা সারাদিনে আজকে ছিলাম, আমাদের বিকেল 5টার যে সংবাদ সেটা আমরা এখান থেকে সরাসরি সম্প্রচার করেছি, 6টার সময় কিছুক্ষণ সম্প্রচার করেছি। সবকিছু মিলিয়ে আমরা যেখানে যে স্থাপনা দেখছি সেই স্থাপনার মধ্যে যে মুজিবনগরের যে ইতিহাস সেটা কতটা যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়েছে? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এই 17 এপ্রিলকে বেছে নিয়েছেন আপনাদের এই টিভি প্রতিষ্ঠার জন্য। এটার জন্য ধন্যবাদ জানাই, কারণ এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিন 1971 সালের এই 17 এপ্রিলে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হয় এই জায়গাতে, এবং শপথ গ্রহণের পর থেকে সেই সরকারের সুষ্ঠু পরিচালনায়, অত্যন্ত দক্ষ পরিচালনায় 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি, যার কারণে এই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আপনারা জানেন যে 1996 সালে আমাদের আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, তিনি প্রথমে এই জায়গাটিকে বেছে নেন যে এটা আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এখান থেকে শুরু। কারণ যে সরকারটি সেই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা শুরু করে বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নির্দেশে, সেই সরকারটি এই দিনে 1971 সালে এখান থেকেই পদচারণা শুরু শপথ গ্রহণের মধ্য দিয়ে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে সরকারে আসার পরেই সিদ্ধান্ত গ্রহণ করেন যে এখানে মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ হবে এবং স্বাধীনতার পুরো ঘটনাগুলো, ইতিহাসগুলো এখানে প্রতিফলিত করা হবে, যাতে করে নতুন প্রজন্মের শিশুরা, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এখানে আসেন এবং মুজিবনগর এসে স্বাধীনতার পুরো ইতিহাসটা স্বচক্ষে দেখতে পারেন। তো সেক্ষেত্রে 1998 সাল থেকে এখানে ওই নির্মাণ কাজ শুরু হয় এবং তারপরে 3 বছর চলার পরে 2001 থেকে 2006 সাল যখন জামাত জোট সরকার ক্ষমতায় আসেন, তারা তখন সেই কাজটি বেশ ত্রুটিপূর্ণভাবেই ওনারা অব্যাহত রাখেন। যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে মোরালগুলো, সেই মোরালগুলোতে আপনার যে ধরনের বিল্ডিং মেটেরিয়াল ব্যবহার করার কথা ছিল সেগুলো করা হয়নি, মানসম্মত করা হয়নি। ইতিহাসটা কি একদম যথাযথভাবে এসেছে? ইতিহাসটাও পুরোপুরি সেখানে ধাক্কা খেয়েছে, যার ফলে কিছু বিকৃতি এসে গেছে। ইতিহাস পুরোপুরি আসেনি, কিছু বিকৃতি এসেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 12 জন আনসার সদস্য তারা সেদিন কিন্তু স্যালুট দিয়েছিলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে দেখানো হচ্ছে মাত্র 8 জনের। তো সেই 12 জনের মধ্যে 4 জন বাদ গিয়েছে। হ্যাঁ, 4 জন বাদ গিয়েছে। তো এখনো 4 জন জীবিত আছে, 8 জন মারা গেছেন। এখানে একটা ভুলভাবে করা হয়েছে। আরেকটি বিষয় আছে, রেসকোর্স ময়দানে যখন পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করছে, যে সাইনিং যে সেরেমনিটা ওখানে হচ্ছে, সেখানে একজনকে এইখানে দেখানো হচ্ছে একটা মোরাল, যেটা আসলে মূল ছবিতে, যেটা আমাদের ইতিহাসে সংরক্ষিত আছে, সেখানে ছিল। আপনার কাছে আমি আবার আসবো, আমরা তো সেই স্মৃতিস্তম্ভ বসেই কথা বলছি। আমি একটু ধূমকেতু ভাইয়ের কাছে যেতে চাই, যেটা দোদুল ভাই বললেন যে একটু ইতিহাস একটু বিকৃতি ঘটেছে, কিছু খানিকটা বিকৃতি ঘটেছে, এবং স্বাভাবিকভাবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ তুষার ভাই। ধন্যবাদ জানাচ্ছি যারা টিভি সেটের সামনে আছেন, তাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার এর আগে দোদুল ভাই বলেছেন যে আজকে আমাদের ইতিহাসের একটা অনন্য দিন, যে 1971 সালে 17 এপ্রিল আজকের এই দিনে। আপনি কিন্তু প্রথমে বলেছেন অস্থায়ী সরকার, আমি কিন্তু অস্থায়ী সরকার বলি না, আমি বলি বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছেন। এটা প্রবাসী সরকারও না, বিপ্লবী সরকারও না, এটা বাংলাদেশের প্রথম সরকার। যে বাঙালির যে 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই দিন থেকে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রথম সরকার এই মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করেছেন। এই জন্য বাংলাদেশের
এইটা প্রথম সরকার, প্রথম নিয়মতান্ত্রিক সরকার, প্রথম গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার এই জন্যই বলছি যে 1970 সালের সাধারণ নির্বাচনে যারা মানে এমএনএ এমপি নির্বাচিত হয়েছিলেন তাদের সমন্বয়ে তাদের প্রতিনিধিরাই কিন্তু এই সরকারের প্রধান হয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুকে রাষ্ট্রপ্রধান, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, জনাব তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠন করা হয়েছিল। এই জন্য এই সরকারটাকে আমরা প্রথম সরকার, নিয়মতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার এবং সাংবিধানিক সরকার বলতে পারি। এটা কোনোভাবেই এটা অস্থায়ী সরকার নয়। তো এই সরকারের নেতৃত্বে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এই সরকারের নেতৃত্বে সামরিক বেসামরিক প্রশাসন গড়ে উঠেছে। এই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত গঠন করা হয়েছে এবং এই সরকার অত্যন্ত দক্ষতার সাথে, দোদুল ভাই যেটা বলেছেন, অত্যন্ত দক্ষতার সাথে 9 মাস ব্যাপী যুদ্ধ পরিচালনা করেছেন। এবং অনেকে বলেন যে মুক্তিযুদ্ধটাকে সামরিক যুদ্ধ মনে করে চালাতে চায়, কিন্তু এটা সামরিক যুদ্ধ না, এটা একটা মানবিক যুদ্ধ। যে আমরা আক্রান্ত হয়েছিলাম, আক্রান্ত হওয়ার পরে আমরা আমাদের স্বদেশের জন্য, আমাদের মানুষের জন্য আমরা তার প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমরা এই লড়াইটা ছিল ন্যায়ানুগ লড়াই। আরেকটা 17 এপ্রিল খুব তাৎপর্যমণ্ডিত দিন এই জন্যে যে এই দিনে আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এখানে পঠিত হয়েছিল। যে স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা, যেটা 72 সালের সংবিধানেও কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের মৌল দর্শন এবং আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই মূলনীতির কথাটাও আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিফলিত হয়েছে। তো এই জন্য আমাকে স্থাপনার কথা যেটা দোদুল ভাই স্থাপনার কথা বলেছেন, যে আপনারা স্পষ্ট করে বলা প্রয়োজন যে 1975 সালের 15 আগস্ট জাতির জনককে হত্যা করা এবং 1975 সালের 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করার পরে আমাদের দেশে যে প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতায় আসে এবং সেই সাথে যে বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি, সেই রাজনীতির কারণে মুজিবনগরকে অবহেলা করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে এবং ভয়ঙ্করভাবে অনাদর করা হয়েছে। এখানে তো 17 এপ্রিল পালন করা হয়নি, এখানে কোনো মুক্তিযুদ্ধের কোনো স্মারক স্থাপন করা হয়নি, এখানে কোনো মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিস্তম্ভ ছিল না এবং এই দিবসটাকে এত অবহেলার চোখে দেখা হয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। 1996 সালে দীর্ঘ 2 দশকের বেশি সময় পরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পরে 1998 সালে কাজ শুরু হয় এবং ওই 3 বছর কাজ করার পরে এই কাজটা অসমাপ্ত থাকে। অসমাপ্ত থাকার পরে তারপরে যারা করেছেন জেনে তেন ভাবে একটা কাজ করা। দোদুল ভাই বলেছেন যে 12 জন আনসারের থাকার কথা, ভাস্কর্যের 8 জনের আছে, সেখানে 8 জনে। এটা আমার মনে হয় অনেকটা ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে, যে মুজিবনগরকে মানে অবহেলা করার জন্য। মানে আমি একটু বিরতিতে যেতে চাই অংশ হিসেবে, আপনি যে অবহেলা শব্দটা বললেন সেই জায়গাটা যেতে চাই, যে অবহেলা করতে যে মেহেরপুরের যে উন্নয়ন, সেই বিষয়টি কত মেহেরপুর অন্যান্য জেলা থেকে কতটা পিছিয়ে পড়েছে বা পিছিয়ে পড়েছিল কিনা, এখন কি অবস্থা আছে সেই আলোচনা একটু যেতে চাই। যেহেতু আমার সাথে সংসদ সদস্য আছেন, সেই আলোচনা যাবো। আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ফরহাদ হোসেন দোদুল এবং আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু। ফিরে এলাম সময় সংলাপে বিরতির পর। আমি দোদুল ভাইয়ের কাছে যেতে পারি, কিন্তু আপনার কাছে ধূমকেতু ভাই যেতে চাই। উনি মাননীয় সংসদ সদস্য, উনি বলবেন যে কেন মানে এখনকার উদ্যোগগুলি তো পিছিয়ে পড়ার কথাটা আপনার কাছে শুনে নিলে ওনার কাছে উত্তর পাওয়া সহজ হবে। আপনি বলেন যে মেহেরপুর অন্যান্য জেলার চেয়ে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া, যেটা আপনি বলেছেন অবহেলিত শব্দটা, তাই না? হ্যাঁ, আমি বলেছি। ধন্যবাদ তুষার ভাই। মেহেরপুর অবহেলিত মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা সীমান্তবর্তী জেলা। এই জেলার কিন্তু বিশাল গৌরবময় ইতিহাস আছে। আমরা খালি মুক্তিযুদ্ধের বিষয়টা তুললাম, একটু না বলে আমি করতে পারছি না যে নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের জন্ম এই মেহেরপুরে। ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদা মঙ্গলে এই তার কথা আছে যে আমার সন্তান যেন থাকে দুধের ঘাটে। সেই ঈশ্বর পাটনি আর কোন অঞ্চলের লোক না, তিনি মেহেরপুরের মানুষ ছিলেন। এই মেহেরপুর এমন একটা জায়গা যেখানে দীনেন্দ্র কুমার রায়ের জন্ম, যা রবীন্দ্রনাথের সুহৃদ, যার লেখা পড়ে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন। এই অঞ্চলে রমণীমোহন মল্লিকের বাড়ি। এখানে নিগমানন্দ সরস্বতীর জন্ম, যিনি ধর্ম সংস্কারক ছিলেন, লেখক ছিলেন। এবং মুন্সী জমিরুদ্দিনের জন্ম,
যিনি যার লেখা নিয়ে গবেষণা হয়েছে বাংলা একাডেমি সহ অন্য জায়গায়, সেই অঞ্চল। তারপরে এই অঞ্চল কিন্তু অবহেলিত, অবহেলিত নানা কারণেই অবহেলিত। বিশেষ করে আমি বলেছি যে এই অঞ্চলে বোধহয় মুক্তিযুদ্ধের যে পীঠস্থান বলি, এটা বোধহয় অবহেলিত অঞ্চল। তারপরে এখানে কৃষিতে খুবই মানে কৃষি উৎপাদন ভালো এখানে, এবং উদ্বৃত্ত জেলা তো, উদ্বৃত্ত জেলা, খাদ্যদ্রব্য উদ্বৃত্ত জেলা, যেখানে প্রায় 90,000 মেট্রিক টন খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে। তারপরে এখানে কিন্তু সেই খাদ্যশস্য সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই। তারপরে ফলমূল বলেন, শাকসবজি বলেন, এগুলোতেও কিন্তু উদ্বৃত্ত, কর্মসংস্থানের সমস্যা আছে। কিন্তু এখানে সেই ধরনের সংরক্ষণের ব্যবস্থা হয়নি। এখানে মূল সমস্যা হচ্ছে এখানে কর্মসংস্থানের খুব অভাব, এখানে কোনো শিল্পায়ন হয়নি। আচ্ছা, আমি এই জায়গা পর্যন্ত থাকি, আমি একটু বাংলা সংসদ সদস্যের কাছে জানতে চাই। দৌড় ভাই, আপনি বলেন এই পর্যন্ত ধূমকেতু শিল্পায়ন হয়নি, আমি শিল্পায়ন হয়নি। কারণ আমি এর আগেও যখনই মেহেরপুরে এসেছিলাম তখন অনেকেই বলেছেন যে শিল্পায়ন যেহেতু হয়নি, কর্মসংস্থানের সমস্যা আছে, আর অন্যান্য সমস্যা তো আছেই। আসলে ব্যাপারটা দাবিও আছে অনেক, স্থলবন্দরের অনেক দাবি আছে। আসলে আমাদের যে অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি পুরোপুরি। আমাদের কৃষি উন্নত, আমাদের জমি অত্যন্ত উর্বর, এবং প্রায় 3টা ফসল তো হয়, 4টা ফসলও হয় আমাদের। 4 ফসলি জমি, 4 ফসলি জমি, এবং এখানে কোনো আমাদের ওয়েস্টল্যান্ড নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এখানে কৃষকরা ভালো, আবার আমাদের দুর্যোগ মুক্ত এলাকা। এখানে আপনার এই যে আবহাওয়াটা চরম ভাবাপন্ন, কিন্তু দুর্যোগ মুক্ত। এখানে বন্যা কিন্তু উঁচু এবং মাঝারি ভালো, তো এখানে ঝড়ঝাপটা কম, এবং আপনার এই ইয়ে নেই, প্লাবন নাই বা বন্যা নাই। কিন্তু এটা আমাদের অর্থনীতি ভালো। আমাদের অতিদরিদ্রের যে সীমাটা 2% হতে পারে, এর বেশি না। তো সেক্ষেত্রে এমনি বলা হয়ে থাকে, আমাদের যেটা পরিসংখ্যান আছে, সিলেটের অর্থনীতির পরে মেহেরপুরের অর্থনীতির অবস্থান। সেক্ষেত্রে প্রায় 34,500 লোক প্রবাসী জীবনযাপন করেন। তারা প্রবাসে থাকেন, সেটা রেমিটেন্স আসে, সেই থেকে আমাদের এটা ভালো। রেমিটেন্সের দিক থেকে সিলেটের পরে না, তা না, আমাদের অনুযায়ী, আমাদের যে আয়তন অনুযায়ী, যেরকম পার্শ্ববর্তী জেলা আপনার চুয়াডাঙ্গাতে মাত্র 21,000 লোক বাইরে থাকেন। সেক্ষেত্রে 34,500, চুয়াডাঙ্গা অনেক বড় মেহেরপুর চাইতে 1.5 গুণ, প্রায় দ্বিগুণ বড়। তো সেক্ষেত্রে আমাদের এটা আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে কোনো কলকারখানা নাই, কোনো কলকারখানা এখানে প্রতিষ্ঠা হয়নি, এবং তার কারণে যে শিক্ষিত বেকার, যারা শিক্ষিত, যাদের ভোকেশনাল ট্রেনিং আছে, তো এ ধরনের মানুষের যে চাকরি কর্মসংস্থানের যে ব্যবস্থাটা হবে, সেটা হয়নি এখানে। তো সে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করছি যে কিভাবে কি করা যায়। আমাদের হয়তো উদ্যোক্তা, আমাদের প্রাইভেট লেভেলে তাদেরকে যদি ডেকে আনতে পারে, যারা প্রবাসে আছে, তাদেরকে যদি বলি যে তারা এসে আনপ্রোডাক্টিভ কিছু সেক্টরে তারা ইনভেস্ট করে, যেরকম তারা এখানে এসে হয় জমি কেনে বা বাড়ি করে। হ্যাঁ, তো তারা আমাদের এখানে আপনি জানেন তো যে আম্রকানন এখানে আছে, আমাদের এখানে প্রচুর ভালো কোয়ালিটির ভালো আম, সেরা হিমসাগর আমাদের এখানে পাওয়া যায়। ল্যাংড়া যে আমটা আছে, এটা সেরা আম পাওয়া যায়। লিচু এখানে খুব উন্নত ভালো কোয়ালিটির লিচু পাওয়া যায়। বাট অ্যাকচুয়ালি কৃষিভিত্তিক শিল্প হতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, আমাদের এখানে সবচেয়ে উন্নত মানের গম এখানে তৈরি হয়। আমাদের এখানে সারা বাংলাদেশের উন্নত গম কিন্তু মেহেরপুরে, এবং আমাদের এখানে আমাদের কিছু সিড বীজ খামার আছে, 3টা খামার আছে। সেই 3টা খামারে সবজি বীজ খামার, যেটা বাংলাদেশের 2টা সবজি বীজ খামারের একটি হচ্ছে মেহেরপুরে। আচ্ছা, তারপর আলু বীজ, এই যে এগুলো খামার আমাদের এখানে আছে। পেঁয়াজ ভালো হয়, পেঁয়াজ তো অত্যন্ত ভালো পেঁয়াজ হয় আমাদের এই এলাকাতে। তো আর সবজি, আমাদের সবজি এখানকার প্রচুর সবজি আমাদের, কিন্তু ফসল উৎপাদনে, উদ্বৃত্ত ফসল উৎপাদনে একটা বিষয় আমি যেটা দেখেছিলাম বিভিন্ন সময় এসে কথা বলে, যে কৃষকরা যে ফলনটা ফলান তার ঠিক মানে ন্যায্য মূল্যটা পান না। একটা হচ্ছে এই মূল্য না পাওয়ার কারণ হচ্ছে ঢাকা থেকে অনেক দূরবর্তী এলাকা আমাদের এটা। এখান থেকে যে আপনার যোগাযোগের বিষয়টা অনেক দূরের হয়ে যায়, কস্টিং অনেক বেশি পড়ে যাচ্ছে। আমাদের রেল সংযোগের আমরা ইতিমধ্যে ঘোষণা পেয়েছি, মাননীয় অর্থমন্ত্রী গত অর্থ বাজেটে বলেছেন যে দেশের বেশ কটি জেলাতে রেল সংযোগের আওতায় আসবে। তো মেহেরপুরও উনি উল্লেখই করেছেন, মেহেরপুরকে রেল সংযোগের আওতায় আনা হবে। আমি শুনেছি যে প্রায় 625 কোটি টাকা ব্যয় এটা করা হবে। এটা হলে আমাদের হয়তো যে কৃষক ফসল তৈরি করছে, সেই ফসল ঢাকা, খুলনা,
রাজশাহী বিভিন্ন জায়গাতে এটা আমি একটু বিরতিতে যেতে হবে দুদুল ভাই, এসে আপনার সংকট ও সম্ভাবনার কথা আবার আপনার কাছ থেকে শুরু করবো। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ফরাদ হোসেন দুদুল এবং আব্দুল আল আমিন ধূমকেতু। দর্শক, বিরতির পর আবার মুজিবনগরে আমরা কারণে ফিরে এলাম। দুদুল ভাই, আপনি ছিলেন রেল নিয়ে কথা বলছিলেন, যে রেলের সঙ্গে যুক্ত হচ্ছে মেহেরপুর, একটা পরিকল্পনা করা হচ্ছে এবং যত অর্থ ছাড় পাওয়া গেছে বা বরাদ্দ পাওয়া গেছে হতে যাচ্ছে, মানে আচ্ছা। শীঘ্রই এটা আপনার আগামী অর্থ বছরের বাজেটে সম্ভবত হতে পারে। আচ্ছা। আমরা চেষ্টা করছি খুব দ্রুত যাতে এটা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আরো কিছু প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন এবং এটা মানুষের অনেক দিনের দাবি। যেরকম আমাদের এখন ভৈরব খননটা হচ্ছে, যে ভৈরব নদটা, এটা কিন্তু একদম মৃতপ্রায় ছিল এবং সেই নদটা কিন্তু এখন আপনার খনন কাজ শুরু হয়েছে। প্রায় 29 কিলোমিটার দীর্ঘ এই নদ এবং এটা আপনার প্রায় 73 কোটি টাকা ব্যয়ে এটা কাজ শুরু হয়েছে এবং নৌবাহিনী কাজটা করছে, খুব সুন্দরভাবে করছে। এটা গত বছর শুরু হয়েছে, যেটুকু অংশ ইতিমধ্যে খনন হয়ে গেছে সেখানে পানি আছে সারা বছর এবং আমাদের প্রচুর মাছ হচ্ছে। তো এটা আমাদের অর্থনীতিকে আরো ভালো করবে, বেগবান করবে। তো আমাদের আরো কিছু প্ল্যান আছে, যে যদি আমরা এখানে আমাদের একটা ঐতিহাসিক জায়গা 1971 সালের 17 এপ্রিল ভারতের সেখান থেকে প্রায় 147টা দেশের সাংবাদিকরা কিন্তু সেদিন এখানে উপস্থিত হয়েছিলেন এবং ভারত সরকারের যথেষ্ট সহযোগিতায় কিন্তু সব ঘটেছিল। এটা যেহেতু একটা ঐতিহাসিক স্থান, ভারত সরকারও চায়, আমরাও চাই এখান থেকে একটা স্থলবন্দর এবং চেকপোস্ট হবে। তো স্থলবন্দর এবং চেকপোস্টের কাজটা যদি আমরা করতে পারি, সেখানে অনেক বেকারের একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা করতে পারবো, যেহেতু শিল্প বিশেষ করে বাণিজ্যিক যে বিষয়গুলো। তো এইটা আমাদের ঝুলে আছে। মাননীয় প্রধানমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছেন। তো এটা তো মুজিবনগরের মেহেরপুরের যে কোনো একটা জায়গা দিয়ে, তবে যেটা ভালো হয়, মাননীয় প্রধানমন্ত্রী তার যে পরিকল্পনা, সেটাতে যেটা ভালো মনে হয়, তবে মুজিবনগর মাননীয় প্রধানমন্ত্রী চান যে পুরোপুরি এটা হবে একটা ঐতিহাসিক জায়গা, পবিত্র জায়গা। এটা পর্যটনের জন্য একটি অত্যন্ত ভালো উপযোগী জায়গা করে গড়ে তোলা যায় কিনা, এটা ওনার নিজস্ব। আমি দুদুল ভাই আপনার কাছে আসবো। আমি একটু আবার ধূমকেতু ভাইয়ের কাছে যে দুদুল ভাই পর্যটনের কথা বললেন, এই জায়গায় নিয়ে আমার কথা যে আমরা এর আগে যখন আসলাম, গত মার্চে আসলাম, দেখলাম যে এখানে অনেকে বনভোজন করতে আসে ফেব্রুয়ারি, মার্চ বা ডিসেম্বর থেকে, কিন্তু অবকাঠামো আছে, কিন্তু অবকাঠামোগুলোর যত্ন নেয়ার যে বিষয়টা, হ্যাঁ, পরিচর্যা, সেই জায়গায় মনে হয় ঘাটতি আছে, অনেকে অভিযোগ করছিলেন। আপনি আপনার পর্যবেক্ষণে কি বলেন? আমি আসছি সেখানে। আমি দুদুল ভাইকে ধন্যবাদ দেবো যে তার সময়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে মেহেরপুর ভৈরব খননের কাজটা হলো। দীর্ঘদিনের এই মেহেরপুর অঞ্চলের প্রাণের দাবি হচ্ছে ভৈরব পুনঃখনন হোক। তো তার সময় হয়েছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা তার সময় হয়েছে। আরেকটা বিষয় দুদুল ভাই বলেছেন বারবার, এই এলাকার মানুষের প্রাণের দাবি হচ্ছে স্থলবন্দর। কারণ মেহেরপুর হচ্ছে সীমান্তবর্তী জেলা। সীমান্তবর্তী জেলার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুই দেশের মধ্যে যদি যোগাযোগটাকে জোরদার করা যায়, তাহলে এখানে এই অর্থনীতিটা জোরদার হবে। আর পর্যটন শিল্প, এখানে তো মেহেরপুর মানে মুজিবনগর কমপ্লেক্সকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্প ডেভেলপ করার একটা সম্ভাবনা হয়েছে, কিন্তু সেইভাবে হয়নি। কারণ এই কমপ্লেক্সে যে জনবল কাঠামো দরকার, সেই জনবল কাঠামো নাই। আমি এর আগে আরেকটা কথা বলেছিলাম, মেহেরপুর শুধু মুজিবনগর না, টোটাল জেলাটাকেই পর্যটন শিল্পের আওতায় আনা যায়। যেমন বলি যে খানজাহান আলীর মাজারকে কেন্দ্র করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থী যায়। মেহেরপুরের নামও কিন্তু দরবেশ মেহের আলীর নামে। তার যে আস্তানা আছে, তার যে দরগা আছে, সেটাকেও কিন্তু যদি এভাবে উপযোগী করে গড়ে তোলা যায়, সেখানে হতে পারে। নিগমানন্দ সরস্বতীর যে আশ্রম আছে, বলরামহাড়ির সমাধিসৌধ আছে, তারপরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। তারানগরের যে পদ্মবিল আছে, অসাধারণ দেখতে। মাইলমারি, আমাদের গাংনির মাইলমারি, সেখানে একটা পদ্মবিল আছে, সেগুলো করা যেতে পারে। মুন্সি জমিরুদ্দিন একজন সংস্কারক ছিলেন, তার মাজার এবং তার এলাকাকে কেন্দ্র করে এগুলো একটা দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠতে পারে এবং অনেক দর্শনার্থী এখানে আসবে। আমঝুপি, নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি, এই 1815-20 সালের দিকে এই নীলকুঠিগুলো হয়েছে। এগুলোও কিন্তু খুব দর্শনীয় স্থান, কিন্তু দেখভালের অভাবে, তত্ত্বাবধানের অভাবে ক্রমশ এগুলো ভেঙে পড়ছে। বিশেষ করে ভাটপাড়া নীলকুঠি, গাংনী থানার ভাটপাড়া নীলকুঠি, এটা প্রায় মানে বিলুপ্তির পথে। তো এইগুলোকে আমার মনে হয়, যেগুলো প্রত্ন বিভাগের আন্ডারে নিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো আছে, যেমন ভবানন্দপুরের মন্দির আছে,
এটাও কিন্তু প্রত্ন নিদর্শনের মধ্যে আনা যায়। কিংবা আমাদের ওই কাছুলি সড়কে একটা নিগমানন্দ সরস্বতীর যে আশ্রম আছে, সেটাও কিন্তু একটা শিব মন্দির ছিল প্রাচীন, সেটাকে প্রত্ন বিভাগের আন্ডারে আনা যায়। এইগুলো আনলে টোটাল আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্য জেলার লোকজন এলাকায় আসা যাওয়া করবে, তাহলে আমাদের অর্থনীতি কেবলমাত্র কৃষির উপর নির্ভর করে থাকবে। আমার সংসদ সদস্য কি বলেন এই বিষয়ে? পর্যটনটা আসলে আমাদের বিশাল একটা সম্ভাবনা রয়ে গেছে, কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের একটি নাম, এই মুজিবনগর। মুজিবনগর কিন্তু কারোর কাছে অচেনা বা অপরিচিত কোনো জায়গা না। যখন ইতিহাস পড়া হয় তখন তারা জানে এই মুজিবনগরে প্রথম সরকারের শপথ গ্রহণ এবং এই সরকারের পরিচালনায় দেশ স্বাধীন হয়েছে, এটা কিন্তু সকলেই জানে। তো এখানে সকলে আসে, এখন বিপুল সংখ্যক দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে, কিন্তু যেটা বিষয় হচ্ছে তাদেরকে এখানে এসে তারা যে থাকবে, নিরাপদ যে পরিবেশ সেটা কিন্তু গড়ে ওঠে, থাকার ব্যবস্থা নাই, এখনো নাই, সে ধরনের গাইড নাই। তারপরে যে এটা পরিবারের সদস্যরা আসবে, ছোট ছোট শিশুরা থাকতে পারে, তো শিশুদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা, একটা পার্ক, চিলড্রেন্স পার্ক থাকবে। এখানে কিন্তু সুন্দর একটা আপনার সরস্বতী খাল আছে, যে খালটা ইন্ডিয়ার ভিতর মানে ভারত পর্যন্ত ভিতরে বিস্তৃত। তা আমাদের এখান থেকে না, এখানে সরস্বতী খাল, সেই খালটা কিন্তু এই যে মুজিবনগর স্মৃতিসৌধের পাশ দিয়ে গেছে। তো এখানে যদি আমরা সেই খালটাকে খনন করে বোটিং এর ব্যবস্থা করি, তারপরে আমাদের এখানে যারা দর্শনার্থী বা শিক্ষার্থীরা আসছে তারা এসে তো একটা জায়গায় বিশ্রাম নিতে হবে, বসতে হবে, তো সেইটা আমরা একটা বিশ্রামাগার, তারপরে এই ফ্যাসিলিটিস গুলো যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু জায়গাটা অত্যন্ত উপযোগী হবে আপনার পর্যটকদের জন্য। তো পর্যটন এলাকা হিসাবে এই এলাকাটাকে ঘোষণা করে যদি পর্যটনের একটা মোটেল আছে, কিন্তু সেই মোটেলে কিন্তু আপনার রক্ষণাবেক্ষণ নাই। তারপরে আমাদের এখানে কিন্তু আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাপটি এখানে আছে, যে ম্যাপটিকে 11টা সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলো ওখানে কিন্তু আপনার প্রতিস্থাপিত করা হয়েছে, প্রতিফলন ওখানে আছে। তো তারপরে একটা মিউজিয়াম আছে, একটা অডিটোরিয়াম আছে, জানাতে হবে, হ্যাঁ জানাতে হবে। তারপর এখানে জয় বাংলা তোরণ নির্মাণ হয়েছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ ইনকমপ্লিট আছে, যেরকম বিদ্যুৎ সংযোগ কিন্তু এখন পর্যন্ত এখানে নাই। এই যে আজকে 17 এপ্রিল, এই 17 এপ্রিল উপলক্ষে কিন্তু মাত্র 2 দিনের জন্য ইলেকট্রিফাইড করা হয়েছে এখানে। পানির সংযোগের এটা আছে, পানির সংযোগটা আছে, কিন্তু বিদ্যুৎ না থাকলে তো পানিটা আসে না, কিন্তু পানির কানেকশন লাইনটা আছে এখানে। বিদ্যুৎ সংযোগ না থাকলে মোটর এটা সম্ভব না। তারপরে এখানে বেশ কিছু ফোয়ারা আছে, যেটা ওই বছরে 2 দিন অনেক কষ্টে যে যন্ত্রগুলো নষ্ট হয়ে যায় মেরামত করে এই 2 দিনের জন্য চালু রাখা, হ্যাঁ চালু রাখা, বাকি দিন বসে থাকলে তো এটা সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ বিলটা কে দেবে, এটা তাদের প্রশ্ন, বিলটা কে দেবে। এখানে একটা মানে আমি একটু বিরতিতে যাব, বিরতি থেকে এসে দুটো প্রসঙ্গে আমাদের যেহেতু হাতে সময় কম, আপনারা দুজনই শিক্ষক, সেই হিসাবে একটা আলোচনা যেতে চাই মেহেরপুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেই আলোচনাটা যেতে চাই। কারণ আপনি বলছিলেন যে অনেকেই দেশের বাইরে থাকেন, কাজ করেন, তাদেরকে পুরোপুরি দক্ষ হলে আধা দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য কি পরিকল্পনা আপনাদের আছে? পাশাপাশি মুজিবনগর কেন্দ্রিক যে সমন্বয়হীনতার কথা আমাকে ধূমকেতু ভাই বলছিলেন, সেই বিষয়ে যাব। আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ফারাদ হোসেন দোদুল এবং আব্দুল্লাহ আমিন ধূমকেতু। বিরতির পর আবারও ফিরে এলাম মুজিবনগরে আমরা কারণে। আমি দোদুল ভাই আপনার কাছে যাই, যে আমরা বলছিলাম যে শিক্ষা নিয়ে কথা বলবো, আপনারা দুজনই শিক্ষক, সেই জায়গা থেকে যে আপনি বলছিলেন যে মেহেরপুরের অনেকেই দেশের বাইরে কাজ করেন, সেই জায়গা থেকে আধা দক্ষ শ্রমিক তৈরি করার ক্ষেত্রে কারিগরি শিক্ষার উপর আপনারা কতটুকু জোর দিচ্ছেন? আমাদের এখানে কারিগরি শিক্ষার যে ব্যবস্থাটা আছে, ভোকেশনাল একটা ইনস্টিটিউট আছে আমাদের এখানে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে প্রায় 850 স্টুডেন্ট সেখানে লেখাপড়া করে। জেনারেল লাইনের পাশাপাশি ওখানে তারা যে লেখাপড়া করছে তারা ওদের রেজাল্টও ভালো, বাট আমি মনে করি সেখানে আরো আধুনিক কিছু সাবজেক্ট সেখানে চালু করাটা প্রয়োজন, যেটা বিশ্ববাজারে যারা বাইরে যেতে চায় এবং তারা সেখানে অবদান রাখতে চায়, তাহলে সেই সমস্ত বিষয়গুলোতে যদি প্রশিক্ষণ এখানে চাহিদা অনুযায়ী তাহলে সেটা ভালো হয়। সেখানে একটা ঘাটতি রয়ে গেছে, কিন্তু অনেকেই কিন্তু এখানে টেকনিক্যাল এডুকেশন সেটা গ্রহণ করছে, ভালো করছে। যুব উন্নয়নের অধিদপ্তরের এখানে আমাদের একটা
যুব প্রশিক্ষণ হ্যাঁ সেটা তৈরি হচ্ছে, বেশ কিছু স্থাপনা ওখানে তৈরি হয়েছে এবং সেখানে যাতে করে এই মেহেরপুর জেলার বা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে কেউ এসেও এখানে হোস্টেলে থেকে এখানে লেখাপড়া করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের আউটসোর্সিং এর উপরে বেশ কিছু ট্রেনিং চলছে, তবে ওখানে অবকাঠামোটা পুরোপুরি নির্মাণ হয়ে গেলে সেখানে হয়তো আমাদের বড় রকমের একটা সুবিধা সেখান থেকে আমাদের হবে। তো এই বিষয়টা সরকার অবশ্য সারা দেশেই চেষ্টা করছে। আজকে আমাদের মুজিবনগর দিবসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় হ্যাঁ উনি এসেছেন এবং উনি অনেক প্রতিশ্রুতি দিলেন, তো সেটা সম্ভব হয়েছে। তো আমি মনে করি যে প্রবাসী যারা আছেন বা যারা যাচ্ছেন, তো তাদেরকে অবশ্যই এখন স্কিলড ম্যান পাওয়ার আমাদেরকে কিন্তু বাইরে আমাদের পাঠাতে হবে। সেক্ষেত্রে এই সমস্ত যে সুযোগগুলো আমাদের রয়েছে, সুযোগগুলোকে আরো মডার্নাইজ কিভাবে করা যায়, আরো কিছু সুবিধা কিভাবে যোগ করা যায় সেটা দিকে আমি একটু ধমকে দেওয়া যে উনি তো কারিগরি শিক্ষার কথা বলে, সার্বিক শিক্ষার ব্যবস্থা। সার্বিক শিক্ষার কথাটাই বলছি। একটু পিছনে ফিরে যাওয়া দরকার। যে মেহেরপুর আমি আগেই বলেছি একটা প্রাচীন জনপদ। 1854 সালে মেহেরপুর কিন্তু মহকুমা হয়, সিপাহী বিদ্রোহের আগে। 1854 সালে মেহেরপুর গভর্নমেন্ট হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এবং 1869 সালে মেহেরপুর মহকুমা মানে শহর। তারপরে কিন্তু শিক্ষা দীক্ষায় সেভাবে মেহেরপুর এগোতে পারেনি। 1947 সালের দেশভাগের পরে শিক্ষা দীক্ষায় তেমন বেশি অগ্রগতি হয়নি। 1962 সালে মেহেরপুর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে দীর্ঘদিন দেখেন মেহেরপুরে কোনো কলেজ বলে কোনো এই ধরনের প্রতিষ্ঠান ছিল না। তারপরে মেহেরপুর যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, সেটাও এই 1964 সালের দিকে। আর হাই স্কুল তেমন ছিল না, যে কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার চাইতেও শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া কিন্তু জনপদ হচ্ছে মেহেরপুর। ইদানিংকালে গ্রামে গঞ্জে অনেক স্কুল কলেজ হয়েছে, শিক্ষার হারও বেড়েছে, কিন্তু সেই গুণগত মানসম্পন্ন যে শিক্ষা সেটা গড়ে ওঠেনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে মেহেরপুর শহরে 2টা সরকারি কলেজ, মুজিবনগর এলাকায় একটা সরকারি কলেজ, কিন্তু গাংনী একটা বৃহৎ অঞ্চল, সেখানে কোনো সরকারি কলেজও নয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় নয়। তো আমি এই সময় টেলিভিশনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দদুল ভাইকে অনুরোধ করতে চাই যে গাংনীতে যাতে অন্তত পক্ষে একটা কলেজ, একটা হাই স্কুল যেন সরকারিকরণ করা হয়। আরেকটা বিষয় আমি দদুল ভাই বলেছেন যে মেহেরপুরে কিন্তু 3টা কৃষি ফার্ম আছে। হ্যাঁ, সেই ফার্মগুলোকে কেন্দ্র করে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারতো, যেটা নাম হতে পারে মুজিবনগর কৃষি বিশ্ববিদ্যালয়। মুজিবনগর কৃষি বিশ্ববিদ্যালয়। আর অনেকদিন ধরে নার্সিং ইনস্টিটিউট একটা হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা কি কারিগরি নার্সিং ইনস্টিটিউট যেতে হচ্ছে সেই জায়গাটা যেতে চাই। উন্নয়নের কথা আপনিও বলছেন, রুবেল ভাই বলছেন, উন্নয়ন করতে যে বা উন্নয়ন কাজ করাতে যে এই মুজিবনগরের ব্যবস্থাপনা সহ সবকিছুতেই উন্নয়নের ক্ষেত্রে কোনো সমন্বয়হীনতা দেখতে পান কিনা, বা আপনাকে সেটা মুখোমুখি হতে হয় কিনা? না, সমন্বয়হীনতা তো আছেই। যেরকম এটা পর্যটন মন্ত্রণালয় থেকে পর্যটনের মোটেল আছে এখানে, কিন্তু তাদের এখানে যে এত বড় একটি জায়গা, ঐতিহাসিক জায়গা, তারা জানেন, তাদের কাছে এই ইনফরমেশন আছে, এখানে অনেকে আসেন। তো সেটা উপযোগী করে গড়ে তোলার জন্য সেই মন্ত্রণালয় যদি দায়িত্ব নিয়ে কাজ করে তাহলে সমস্যা হয় না। আবার এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কিছু অবকাঠামো আছে, তারাও এখানে তার কাজগুলো করতে পারে। অভিভাবক অনেক এখানে গণপূর্ত আছে, মন্ত্রণালয় আছে, তাদেরও এখানে অনেক কাজ আছে। তো সবকিছু মিলায় সমন্বয় করে নিয়ে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন। আমি আজকে বলেছি যে আমাদের এই মুজিবনগর কমপ্লেক্সে 40 জন স্টাফ থাকার কথা, কিন্তু একজনও নাই। তো সেক্ষেত্রে উনি আজকে প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ, সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ তার আলাদা একটা খুব টান আছে, কারণ তার পিতাই কিন্তু সেই উপরাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উনি। শেষ করতে হবে দদুল ভাই, আমি একটু আবার ধূমকেতু ভাইয়ের কাছে যেতে চাই যে আপনি কিছু যোগ করতে চান কিনা প্রত্যাশার জায়গা থেকে? আমি যোগ করতে চাই দদুল ভাই সহ রাষ্ট্রের কাছে। 1971 সালে 17 এপ্রিল এখানে একটা গণতান্ত্রিক, মানবিক, সচ্ছল, আলোকিত, শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত করা হয়েছিল, আমি চাই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং ফরহাদ হোসেন দদুল, তার বাবাও হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠক জনাব শহীদুদ্দিন সাহেব 1970 সালের এখানে নির্বাচিত তিনি জনপ্রতিনিধি ছিলেন এবং তার নেতৃত্বে অঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে। তার কাছে আমাদের বেশি দাবি যে তার সময় যেন
মেহেরপুর যেন একটা সমৃদ্ধ অঞ্চলে গড়ে ওঠে শহীদুল এবং ভাই, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার আলোকে শেষ পর্যায়ে মুজিবনগর গড়ে ওঠে, এটা আমার তার কাছে আমি মনে করি যে মেহেরপুরের এই যে মুজিবনগরটি এইটার যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এখানে অবকাঠামো নির্মাণ করেছেন, এটা যদি পরিপূর্ণতা পায় তাহলে কিন্তু আমাদের এখান থেকে এটা যদি উন্নত হয়, আজকের নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে তেমন একটা জানেন না, কিন্তু এখানে যে সুযোগগুলো রয়ে গেছে, যে পরিকল্পনা এখানে রয়ে গেছে, যে মিউজিয়ামটা আছে, যে 71 সালে কোথায় কি ঘটেছিল, মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছিল, সেভাবে যদি আমরা আমাদের নতুন এই যে প্রজন্মকে জানানো যেতে পারে। শিক্ষার্থীদেরকে যদি আমরা এখানে আনতে পারি, তার জন্য যদি মুজিবনগরকে উন্নত করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আসল লক্ষ্যটা পূরণ হবে। আমাদের সময় শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এই মুজিবনগরের আম্রকারণ থেকে আয়োজিত এই সময় সংলাপে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।